আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ যেতে পারবে না ইলেকশনে। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়, সমস্যা আপনাদের হচ্ছে পছন্দ ধরেছে শরীরে। দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না। আনিস আলমগীর ভাইয়ের একটা কথা আমাকে খুব ব্যথিত করেছে। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি হিসেবে উনি এখনো বিবেচনা করছেন। ফ্যাসিবাদের পতিত শক্তি রাজনৈতিক শক্তি নয়, এবং তার অংশগ্রহণ নিশ্চিত করা মানে ইনক্লুসিভ নির্বাচন নয়, মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে 5ই আগস্টের পর কথিত একটি রাজনৈতিক দলের যে পতন হয়েছে, আনিস আলমগীর ভাইরা সেটা ধারণ করেন না। আপনি শুনেছেন গণ অভ্যুত্থানে সরকারের পতন হয়, পতনের পর ক্ষমতাচ্যুত হয়, কিন্তু রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে যায় শুনেছেন নাকি? যারা রাজনীতি ছেড়ে দেশ ছেড়ে ভেগে চলে গিয়েছেন তাদের নির্বাচনে রাখতে হবে এই দায় জনগণ নিয়েছে নাকি? সেই জন্য সংগ্রাম হয়েছে নাকি? অতএব ইনক্লুসিভ নির্বাচন কি জনগণ তা জানে। হ্যাঁ, নির্বাচন ব্যবস্থাপনায় আওয়ামী লীগ হস্তক্ষেপ করেছে, নিয়ন্ত্রণ করেছে, দখল করেছে, বিধায় তো পতিত শক্তি হয়েছে। নতুবা আওয়ামী লীগের মতো এক সময়কার প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে দেশ ছাড়তে হবে কেন? অতএব সেগুলি ইনক্লুসিভ নির্বাচন ছিল না। এখন যেটা হচ্ছে জাতীয় ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাচ্ছি। ওকে, একবার একটি রাজনৈতিক দল তাই বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে, আওয়ামী লীগের বিচার দাবি হয়েছে, আইন করা হয়েছে, বিচার হবে, ট্রায়াল ফেস করবে, তারপর রাজনীতিতে বৈধ হলে রাজনীতি করবে, নির্বাচন করবে, সবই করবে। কেন তার আগে কেন হবে না? এত উদ্বিগ্ন হলেন কেন? বিচার হওয়ার আগে কিভাবে বিচার হয়ে যাবে? কেন হবে? আপনি তো ভেগে গেছেন, পালিয়ে গেছেন, আপনার রাজনীতি মানুষ বর্জন করেছে, আপনার পতন ঘটিয়েছে, এটা আপনার শাস্তি চায়, আপনার রাজনীতি নিষিদ্ধ চায়। আপনার বলবেন না, আওয়ামী লীগের বলেন। আওয়ামী লীগ না, ওই যে আপনার গোত্রদাহ হয়, গায়ে লেগে যায়, মায়া কান্না আসে, তাদের জন্য বলছি। এত সহজে ভাবে নিয়ে না। ওকে, শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আমি বলি শামীম হায়দার পাটোয়ারির সাথে আমি একমত। আপনি যদি প্রতিযোগিতাপূর্ণ গণতন্ত্র চান, আপনি যদি ধরেন উদার গণতন্ত্র চান, গণতন্ত্র যদি নিজের পক্ষে না আনেন, ওই জায়গাগুলি থাকতে পারলে ভালো হতো, বিশেষ করে সংবিধান সংশোধনের জায়গায়। হ্যাঁ, ফ্যাসিবাদী তো সবসময় দোষর চায়, আবার দোষর পায়ও। আপনি যদি এভাবে বলেন জাতীয় পার্টির সহযোগিতা ছিল বিধায় শেখ হাসিনা দ্রুত ফ্যাসিস্ট হয়েছে, আর নাহলে তার ফ্যাসিস্ট হওয়া চাই দুরূহ হতো, সেভাবে দেখলে তো বলা যায় জাতীয় পার্টি সহযোগী। কারণ আওয়ামী লীগ ফ্যাসিস্ট হতে সর্বাত্মক ভূমিকা পালন করেছে, সর্বাধিক ভূমিকা পালন করেছে। যুক্তি থাকতে পারে অনেক জায়গায়, কিন্তু আমি বলছি যে মানুষ ঐক্যবদ্ধ হয়েছে দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য। সুশাসন প্রতিষ্ঠিত হলে রাজনৈতিক দলগুলি বৃহত্তর সাথে একমত হবে, জাতীয় স্বার্থে একমত হবে, ভিন্ন আদর্শ, ভিন্ন মূলনীতি, ভিন্ন ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক প্রতিযোগিতা করবে, সেদিকে আমরা এগোচ্ছি। আরেকটা কথা বলা দরকার, জনগণের প্রশ্ন থাকতে পারবে। জি, সেই সরকার 5 বছর থাকতে পারবে কিনা সেটা জনগণ নির্ধারণ করবে। সরকারের সফলতা নির্ভর করবে সরকার জন আকাঙ্ক্ষা ধারণ করছে কিনা, জনসমৃদ্ধি নিশ্চিত করছে কিনা, জনগণের কাছে দায়বদ্ধ থাকছে কিনা, এবং জনগণ অবাধে তার যোগ্য প্রার্থী নির্বাচিত করতে পারছে কিনা। কেন থাকতে পারবে না? কেন থাকতে পারবে না? হাসিনার পতনের আগে হাসিনা থাকতে পারে না, সেই কারণে পারবে না। আমি বুঝিনি আপনার কথা। যেটা ইনক্লুসিভ ইলেকশন করে নাই বলে হাসিনা থাকতে পারে নাই, সেরকম ইনক্লুসিভ ইলেকশন হয় নাই বলে না, আপনি ইনক্লুসিভ নির্বাচন মানে হাসিনার অংশগ্রহণ ভাবছেন, এটাই তো সমস্যা আপনার। হাসিনার না, তাই তো মনে করছেন আওয়ামী লীগের কেন, আর কাকে বাধা দিয়েছে? আর কারো বাধা নয়, জাতীয় পার্টি দিতে পারছে না। কে বলেছে আপনাকে? এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত হয়নি। তো আপনি সিদ্ধান্ত, রাজনৈতিক দলগুলির দাবি আছে, আমি আপনাকে বলি রাজনৈতিক দলগুলির দুই একটি রাজনৈতিক দলের দাবি আছে, কে বলেছে পারছে না? কোথায় পেলেন আপনি এটা? রাখছেন কেন? মন কথা বলবেন না, কে বলেছে পারছে না? আপনি আদালতে গিয়েছেন, একজনকে বিচার করবেন, বিচারের আগে আপনি ফাঁসি কিভাবে দেন? আর কারো নির্বাচন করতে পারবেন এই সিদ্ধান্ত হয়েছে। বিচারের আগে ফাঁসি কিভাবে দেন সেটা বলেন আগে। কাকে বিচারের আগে ফাঁসি কিভাবে দেন? কাকে বিচারের আগে ফাঁসি দিচ্ছে? আওয়ামী লীগকে। কোথায় কে ফাঁসি দিল? ওই আপনি ইলেকশন করতে পারবেন না মানে কি? আপনি রাজনৈতিক দল চলাকালীন সময়, আপনি জানেন একটা রাজনৈতিক দল ট্রায়াল চলাকালীন সময়ে তার রাজনীতি ওপেন রেখে ট্রায়াল হয় নাকি? কেন হবে না? কেন হবে না? আপনি অপরাধ করেছেন, কেন আপনি অপরাধ করে আপনি ধরেন আইনের আশ্রয় না নিয়ে, আইন ফেস না করে বাইরে থাকতে পারেন নাকি? আপনি ব্যক্তিগত আক্রমণ করতে চাই না, আপনাকে আপনার উদাহরণ দিয়ে বলি, আপনি একটা মামলা ফেস করছেন, ঠিক আছে? জি। তো এখন কি আপনি জেলে ঢুকে থাকবেন? না, আমি তো জেলে, আপনার ফাঁসি হয়ে যাবে। আমি আদালত কর্তৃক জামিন প্রাপ্ত। তো সেই আপনি এখনো তো আদালতে যান নাই, আপনি এখনো আদালত ফেস করেন নাই, একই কারণে এখনো ফেস করেন নাই, এখনো ফেস করেন নাই। আপনি যেরকম একটা হত্যা মামলায় আসামি হয়ে আছেন, ঘুরে বেড়াচ্ছেন, টকশো করছেন, সেরকম আওয়ামী লীগও ইলেকশন করার অধিকার রাখে। যেদিন তার বিচার হয়ে যাবে সেদিন আওয়ামী লীগ যেতে পারবে না ইলেকশনে। আপনার সমস্যা আছে, সমস্যা আছে মাথায়, সমস্যা কোনো জায়গা না। আপনাদের হচ্ছে পছন্দ ধরেছে শরীরে। আপনার দালালি করবেন না, আমি বলি আওয়ামী লীগের দালালি করবেন না বসে বসে। হ্যাঁ, আওয়ামী লীগের দালালি করবেন না।
মানুষকে বিভ্রান্ত করবেন না। ঠিক মতো কথা বলেন। অনেক বিভ্রান্ত করেন এই আওয়ামী লীগের দালালি কি আছে? আপনারা করেন বিভ্রান্ত আছে, করবেন না। কথা বললে দালালি হয়ে যায় কেন? আমরা শুনবো। এটা ন্যায্য কথা। সত্যের জন্য কান্না পাচ্ছে আপনার কাছে, এটা ন্যায্য কথা। ও জি, ন্যায্য কথা, এটা ন্যায্য কথা, ন্যায্য কথা। আপনার বাংলাদেশের ইনক্লুসিভ পারে না, তখনও বলেছিলাম ইলেকশন ঠিক হয়। আওয়ামী লীগের আমলে বিএনপি অংশ নিতে পারি না, আর এখনকার আওয়ামী লীগ অংশ নিতে পারছেন কি? তখনও বলেছি ইলেকশন বিএনপি যখন আসে নাই তখনও বলেছি। এইগুলি করে তো বিভ্রান্ত করেন আপনারা, দালালি করেন, স্পষ্ট দালালি করেন আপনারা। এটা হলো আপনাদের চরিত্র। আমরা চরিত্র আনিস আলম গির ভাই আপনার কাছে আসতে চাই। আমরা এখন নির্বাচন বা রাজনীতির প্রেক্ষাপটে দুটি খুব একদম রগরগে তাজা এই কোড আন কোড বলছি যে ট্যাগিং এবং মবের রাজনীতির যে প্রেক্ষাপট দেখছি, একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে এই প্রসঙ্গগুলোর অনুপস্থিতি থাকতেই হবে। যে ট্যাগিং চললে, মব চললে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ অনেকটাই ক্ষুণ্ণ হয়। এটা তৈরি হচ্ছে কেন? এটা কি উদ্দেশ্য প্রণোদিত, নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি বাহিনী কোনোভাবে এটা করতে পারছে না? এটা তো 5 আগস্টের পরে থেকে হয়ে আসছে, এটা তো নতুন আজকে হচ্ছে না। জি, হিসাব করলে ট্যাগের রাজনীতি বাংলাদেশে বহু আগে থেকে আছে। ইভেন আমরা তো বহু পেছনে যাওয়ার দরকার নাই, বিগত সরকার আমলেও যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে যারা আওয়ামী লীগ করতো না তাদেরকে মানে গড়ে বিএনপি জামাত বলা হতো, পাকিস্তানি বলা হতো। একই কালচার এখনো শুরু হয়েছে। যারা বিএনপি জামাত করে না, বা এখন নতুন নতুন গজিয়ে ওঠা অনেকগুলো দল আছে, ওগুলো কেউ করে না, তো তারা হয়ে গেছে এখন ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল। সো এই কালচার থেকে আমরা তো বের হতে পারছি না। সো ট্যাগিংটা এটা চলবেই। এবং আপনি যদি বলেন যে এটা থামবে কিনা, এই থামাটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আচারের উপর নির্ভর করে। রাষ্ট্র যখন এগুলাকে উৎসাহ দেয়, রাষ্ট্র যখন মব কালচারকে লালন পালন করে, তখন সেখানে এগুলা থামার কোনো প্রশ্ন নাই। আপনি 32 নম্বর দিয়ে যে রাজনীতি শুরু হয়েছিল ভাঙচুরের, সেটা আবার দেখেন যে এতদিন পরে এসে আবার 32 নাম্বার। যেদিন বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ রায় হচ্ছিল সেদিনও 32 নাম্বারে যাচ্ছে। তার মানে কি, এগুলো রাষ্ট্র চর্চা করছে বলে এগুলা করতে সাহস পায় অন্যরা। যদিও রাষ্ট্র এবার একটু লজ্জা পেয়ে একটু ইট রক্ষার জন্য একটা ব্যবস্থা করেছে, যে 32 নম্বরে কিছু ইট আছে, এগুলো যদি ফেলে দেয় একটু বেশি নোংরা হয়ে যায়। তো এটা রক্ষা করেছে। কিন্তু আমি মনে করি যে এই রক্ষা হবে না। যারা এগুলো ভাঙতে চায়, যারা এই ট্যাগিং এর রাজনীতি করতে চায়, তারা এটা অনবরত করবে। এবং যারা ভাঙতে চায় অথবা যারা 32 পছন্দ করছে না, তাদের মূল অভিযোগ নিশ্চয় আপনি শুনেছেন, কথাও বলেছেন, তারা মূল অভিযোগ যে 32 থেকেই আসলে স্বৈরাচার কিংবা এই যে স্বৈরাচারের প্রেতাত্মার সৃষ্টি, তার প্রেক্ষাপটে কোড আন কোড এটা না থাকলে আর স্বৈরাচার তৈরি হবে না, এটা তাদের বক্তব্য। সেটা তাদের বক্তব্য, তারা তাদের মতো বলুক, সেটা তো আমার তো কাউন্টার করার কিছু দরকার নাই। তারা তাদের মতো চিন্তা করে। যেটা আমি মনে করি যে এগুলো রাষ্ট্র থেকে উৎসাহ পাওয়ার ফলে করে। 32 তো নতুন করে হয় নাই, 32 স্বৈরাচারের হয়ে গেছে। 32 বাংলাদেশের স্বৈরাচারের কি ভূমি হয়ে গেল। 32-এ তো শেখ হাসিনাও থাকে না। 32 তো এখন একটা জাদুঘরে রূপান্তরিত হয়েছে। 32-এ রাষ্ট্রীয় কোনো অতিথি আসলে সেখানে প্রদর্শন দিতে যায়, ফুলে মালা দিতে যায়। 32 আর কি আছে? 32 আসল হচ্ছে যন্ত্রণা হচ্ছে 71 যারা দেখতে পারে না তাদের। কারণ তারা জানে ওই বাড়ি থেকেই বাংলাদেশের রূপকার যিনি চিন্তা করেছেন, বাংলাদেশকে যিনি চিন্তা করেছেন, তারা 32 থেকেই তাদের উৎপত্তি হয়েছিল। সো 32 ওদের অসহ্য লাগে। 32 তাদের যে জিন পড়া দিলে যেরকম জ্বলা করে, ফুটু দিতে হয়, সেরকম 32 নাম্বার এমন তাদের যেটা ফু দিয়ে এটা শেষ করে দিতে হবে। আদারওয়াইজ তাদের এই জ্বালা কিন্তু যাবে না। তাহলে চিন্তা থেকে জি আনিস ভাই, এখানে তো নির্বাচন সরকার বা প্রধান উপদেষ্টা যেমন বলছেন যে নির্বাচনটি হতে হবে ঐতিহাসিক, একই সাথে আপনার আলোচনার সূত্র ধরে বলি যে আমাদের ইতিহাস যা আছে সেই ইতিহাসকে তো সংরক্ষণ করতে হবে, শ্রদ্ধাশীল থাকতে হবে। এই জায়গার দুটির মধ্যে যদি সমন্বয় করতে সরকার কিংবা একই সাথে যদি একটু এগিয়ে বলি নির্বাচন কমিশনের যদি আসলে একটা ঘাটতি তৈরি হয়, সেক্ষেত্রে নির্বাচনে জন অংশগ্রহণে কোনো প্রভাব পড়বে? কিছুটা তো পড়বেই, কারণ জুলাই সনদ এখানে প্রধান একটা ডিসপিউট হিসেবে আছে। এই সনদ কার্যকর কিভাবে করবে সেটা নিয়ে রাজনৈতিক দলগুলো যারা এটাতে একমত হয়েছিল, তাদের মধ্যে যে ইয়েটা আছে সেটা শেষ হয়নি। তাহলে এটা গণভোটের মাধ্যমে কিভাবে যাবে সেটা এখনো ঠিক নাই। গণভোটে যদি না জিতবে না হা জিতবে সেটাও ঠিক নাই। গণভোটের প্রধান রাজনৈতিক দলগুলো কোন ভূমিকায় যাবে
বিশেষ করে বিএনপি কি না দিকে যাচ্ছে না হ্যাঁ এর দিকে যাচ্ছে সেটা এখনো ক্লিয়ার না। বিএনপির অপোনেন্ট যারা আছে তারা বিএনপিকে সংস্কার বিরোধী একটা কালার দিয়ে এখানে একটা গেম খেলতে চায়। সেই গেম বিএনপি কিভাবে উত্তরণ করবে? বিএনপি যদি না ভোটে ডিসিশন নেয়, এটা রাইটলি ডিসিশন হবে যে আমরা নির্বাচিত প্রতিনিধি যারা আছে তাদের 100% ইয়ে আছে, তারা সেটা করবে, তারা তাদের মতো এই সংবিধান পরিবর্তন করবে, কোনটা কোথায় লাগবে। এবং আমরা যেটা 17 অক্টোবর যেটা সাইন করেছি আমরা সেটার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো। তাহলে কিন্তু এখানে হা না এর কোনো তাকে ব্লেম দেওয়ার আর কোনো সুযোগ থাকছে না। আর একটা আমি শেষ করে দিচ্ছি আপনাকে, আপনি যেটা জানতে চেয়েছিলেন। আরেকটা সবচেয়ে বড় চিন্তা হচ্ছে যে এই ইলেকশন নিয়ে আপনি যেটা প্রশ্ন করলেন, এখানে ইনক্লুসিভনেস থাকবে না। এটা এখনই বোঝা যাচ্ছে যে এই ইলেকশন হবে একতরফা। এখানে জামাত বিএনপি এবং সমমনা, বা আপনি বলতে পারেন যে বিএনপি প্লাস জামাত প্লাস প্লাস, মানে জামাতের এ টিম বি টিম সি টিম যারা আছে ওগুলো নিয়ে একটা ইলেকশন হবে। আনিস ভাই এটা আমি শেষ করে দিচ্ছি আপনাকে। সেটাই, এই ইনক্লুসিভনেস যখন থাকবে না তখন এটা নিয়ে পরবর্তী পর্যায়ে প্রশ্ন দেখা দেবে। আর প্রশাসনিক এবং কারিগরি কিছু বিষয়টা আছে, আইনশৃঙ্খলার বিষয় আছে। আপনি বলছিলেন যে অংশগ্রহণ কিভাবে বাড়ানোর যে বিষয়টা, সেটাতে আমি একটা প্রস্তাব করতে পারি আপনাকে। বলুন। যেটা আপনি বলছেন যে ভোট দিতে অনেকে কিন্তু যেতে পারবে না, বিশেষ করে আওয়ামী লীগের লোকজন তো ভোট দেওয়ার প্রশ্ন আসছে না। কারণ একদিকে শুধু তারা যে দলগতভাবে এটা প্রত্যাখ্যান করার আহ্বান জানাচ্ছে সেটা না, আপনার ইচ্ছা থাকলেও পারবে না। কারণ অনেকে বাস্তুচ্যুত, ঢাকার লোক চিটগাংয়ের লোক ঢাকাতে পড়ে আছে, তার পক্ষে যায় এরকম কিছু প্রসঙ্গ তৈরি হয়েছে, সম্ভব হবে না। কিন্তু নির্বাচন কমিশন যদি চায় এটা কিন্তু পূরণ করতে পারে, স্টিল দে হ্যাভ টাইম। জি, আর কিছু এই প্রসঙ্গে আরো কিছু প্রশ্ন থাকলো আনিস ভাই। না, আমি এটা আপনাকে বলে দিচ্ছি এটা কিভাবে শেষ করতে পারে। এটা হচ্ছে যে আমাদের প্রবাসীদের জন্য যে অ্যাপস করেছে, তো সেই অ্যাপসে আমি যদি ঢাকা থেকে বসে আমি চিটগাংয়ে ভোট দিতে চাই, আপনি নোয়াখালী থেকে বগুড়ার ভোট দিতে চান, যাতে দিতে পারেন। এরকম একটা অ্যাপস চালু করার কথা আপনি বলছেন, প্রস্তাব করছেন, শুরু করেছে, সেটাতেই এইটা ইনক্লুড করতে পারে। আনিস ভাই অসংখ্য ধন্যবাদ। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ ভাই আসতে চাই, যেটি আনিস ভাই বললেন যে নির্বাচনটি হবে একতরফা এবং সেটি নানা ধরনের প্রশ্ন রাখবে। রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনি কি সেটা মনে করেন নাকি ভিন্ন কিছু দেখেন? ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি সকল আলোচককে। না, আমি একেবারেই তা মনে করি না। আনিস আলমগীর ভাইয়ের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি যে কোনো বিপ্লবের কিন্তু বিপ্লবোত্তর একটা যন্ত্রণা থাকে। আমরা মনে হয় 2024-এর ঘটনাকে প্রতি আমরা এখনো বুঝি স্থিতি বা আমরা বুঝি ওই জায়গাতে দাঁড়াতে পারিনি। সেটা হচ্ছে 24-এ কি আসলে স্বাভাবিক কোনো রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটেছে? না। এটা কি গণ অভ্যুত্থান? সবাই একমত হয়েছে হ্যাঁ অভ্যুত্থান। অভ্যুত্থান মানেই কিন্তু সবকিছু আগের নিয়মে চলে যাবে, সেটা কিন্তু নয়। কেউ বলছে বিপ্লব। বিপ্লব যদি হয় তার মানে একটা রূপান্তর প্রক্রিয়া, এবং পৃথিবীর যত বিপ্লব হয়েছে তার জন্য সময় লেগেছে। কিন্তু আমি এই জায়গাতে বলি ইনক্লুসিভিটির প্রসঙ্গে আমি শেষের প্রশ্নটা আমি মনে করি আলমগীর ভাই যে প্রস্তাবটা দিয়েছেন খুবই চমৎকার একটা প্রস্তাব। নির্বাচনটাকে গ্রহণযোগ্য করার জন্য কিন্তু টার্ন আউটটা টার্ন ওভার রেটটাকে যত বাড়ানো যাবে সেটা গ্রহণযোগ্যতা বাড়বে। এবং ইনক্লুসিভিটির অর্থ কিন্তু এই নয় যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ হতে হবে। জনগণের অংশগ্রহণটা ইনক্লুসিভিটির মেইন প্যারামিটার। আমরা কিন্তু ফ্যাক্ট নিয়ে কথা বলবো। বাংলাদেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে ওই জায়গাতে আমরা বলবো, এবং সেক্ষেত্রে আমি মনে করি গণভোট হচ্ছে এটা একটা অ্যাসিড টেস্ট। 2024-এর যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে, আগের রাজনীতিতে ফিরে না যাওয়ার রূপান্তর প্রক্রিয়া, তার একটি অগ্নিদগ্ধ প্রশ্ন হবে যে গণভোটটা হবে কি হবে না। এবং গণভোট যদি না হয় তাহলে কিন্তু 24-এর ঘটনাবলীগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। এখন তো গণভোট আমরা জানি নির্বাচনের দিনই হচ্ছে। হ্যাঁ, নির্বাচনের দিনই হচ্ছে। এটাতে আমার মনে হয় সকল দলই এখন একমত হয়েছে। গণভোটের প্রশ্নে কিন্তু কোনো দ্বিমত নাই। দ্বিমতটা ছিল যে একসাথে হবে না একাধিক দিনে হবে, কিন্তু সেটাও আমার মনে হয় যে অলরেডি যারা ফ্যাসিবাদ বিরোধী যত রাজনৈতিক দল বা স্বৈরাচার বিরোধী আন্দোলনের যত রাজনৈতিক দল কিছু কিছু বিষয় বিরোধ থাকলেও কিন্তু আমি বলি যে 6টা নোট অফ ডিসেন্ট বা 15টা নোট অফ ডিসেন্ট আছে মানে হলো তাদের আপত্তি আছে, কিন্তু সম্মতি হয়েছে তো 84 বিন্দুতে। না, কিন্তু আমরা ঐক্যটাকে বড় করে দেখছি না। যে আজিজ ভাই সেই ব্যাপারগুলো মনে হচ্ছে আলাপ আলোচনা করে একটা জায়গায় এসেছে, কিন্তু 4টা প্রসঙ্গে
হ্যাঁ বা না এর যে উত্তর, এইখানে যারা ভোটার সম্মানিত তারা কতটা বুঝতে পারবেন এই প্রসঙ্গগুলো? হ্যাঁ, এইটা সত্য। আমি এটার সাথে আপনার এটার সাথে পুরোপুরি একমত যে আমরা এখন পর্যন্ত যে স্ট্রাকচারটা দেখেছি এবং 4টা প্রশ্নের পরে একটা সিদ্ধান্ত গ্রহণ, এইটা আমাদের সমাজে বিশেষ করে প্রান্তিক জনগণের কাছে এটাকে নিয়ে যাওয়া, যদিও কিন্তু সরকারের পক্ষ থেকে বলেছেন যে তারা এই ব্যাপারে যথেষ্ট ক্যাম্পেইন এবং প্রয়োজনীয় করবেন। আমি মনে করি আজকের পৃথিবীটা তো প্রযুক্তির পৃথিবী। আজকের পৃথিবী আমরা যতটা মনে করি যে আমাদের প্রান্তিক জনগণ পিছিয়ে আছে, কিন্তু প্রযুক্তির কল্যাণে কিন্তু আসলে কিছু কিছু জিনিস মানুষকে কিন্তু তারা কিন্তু খুব কাছাকাছিও আছে। সুতরাং এটা নির্ভর করবে, আপনার কথাটাকে আমি এভাবে শেষ করতে চাই যে রাজনৈতিক দলগুলোর ঐক্য এক্ষেত্রে কিন্তু প্রধানতম নিয়ামক হিসেবে কাজ করবে। যদি রাজনৈতিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, যারা একত্রে আছে, ওই যে বললাম 84 বিন্দুতে একত্রে আছে, 15 বিন্দুতে হয়তো তারা কোনো দ্বিমত আছে। অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ ভাই, অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম ভাই, আসতে চাই যে আসলে এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য, সেটি একটু সুষ্ঠু বা ইতিহাসের সেরা নির্বাচনের ক্ষেত্রে অন্যতম নিয়ামক হিসাবে কাজ করবে। কিন্তু আমরা তো লক্ষ্য করছি গণভোটের প্রসঙ্গ বলুন কিংবা সুষ্ঠু নির্বাচনের প্রশ্নে যে লেভেল প্লেইং ফিল্ড অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকা প্রয়োজন, সেটি নিয়েও আপনার দল বিএনপি কিংবা জামাত বা অন্যান্য দলগুলোর মধ্যে একটা পরস্পর দোষারোপের সংস্কৃতি ইতিমধ্যে তো শুরু হয়েছে। সেক্ষেত্রে সরকার বা নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে পারছে না, এমনটি দেখা যাচ্ছে। বড় রাজনৈতিক দল হিসাবে বিএনপি কি এই ট্যাগিং এর যে রাজনীতি বা মবের রাজনীতি নিয়ন্ত্রণের ক্ষেত্রে আলাদা করে কিছু ভাবছে? ধন্যবাদ আপনাকে, সমালোচক বৃন্দ এবং যারা এই মুহূর্তে আরটিভির সাথে যুক্ত আছেন। বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে। একটা গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করবার ক্ষেত্রে যে সমস্ত জায়গায় ব্যত্যয় আছে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে সজাগ করছে, আর যেখানে সহযোগিতা করার প্রয়োজন আছে সেখানে সহযোগিতা করছে। মনে রাখা দরকার লেভেল প্লেইং ফিল্ড আছে। লেভেল প্লেইং ফিল্ড মানে এই নয় লেভেল উইনিং সিচুয়েশন। এই জায়গাটা আমরা ভুল করছি। সব রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মসূচি সমানভাবে পালন করছে, নির্বাচনমুখী হয়েছে, প্রচারণা নির্বাধায় সমান সুযোগ নিয়ে প্রচারণা করছে, প্রার্থী ঘোষণা করছে, নির্বাচনের ওয়েবও তৈরি হয়েছে। তফসিল ঘোষণার পর নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন আরো বেশি দায়িত্বশীলতার পরিচয় দিবে। আমরা 3 মাসের ব্যবধানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ভালো নির্বাচন হয়েছে না? হয়েছে। দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলির সহযোগিতা। কিন্তু রাজনৈতিক দলগুলির সহযোগিতা মানে এই নয় যে দ্বিমত থাকবে না, এই নয় যে ভিন্ন পরামর্শ থাকবে না। সে জায়গা থেকে রাজনৈতিক দলগুলির ভিন্ন পরামর্শ আছে, কিন্তু যেভাবে নির্বাচনমুখী হয়েছে এবং রাজনৈতিক দলগুলি সহযোগিতা করলেও অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন করতে সক্ষম হবে। মনে রাখা দরকার, নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য ফ্যাসিবাদী পতিত শক্তি না থাকলে ইনক্লুসিভ নির্বাচন হবে না, একথা সঠিক নয়। বলার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগের ভোটাররা কোথায় ভোট দেবে। ভোটাররা কোনো দলের, আওয়ামী লীগ, বিএনপি বা জামাতের এভাবে ভাবার সুযোগ নেই। প্রয়োজন এবং পরিস্থিতি অনুসারে ভোটাররা রাজনৈতিক দল বেছে নেয়, জনপ্রতিনিধি বেছে নেয়। তো সেখানে কোনো ঘাটতি থাকবে বলে আমার কাছে মনে হয়। সেক্ষেত্রে আনিস ভাই তো বলছিলেন নির্বাচনে একতরফা হয়ে যাবে কিনা, এরকম একটা প্রশ্ন তিনি রাখছেন। নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার হচ্ছে জনগণ। জনগণ একটা অবাধ পরিবেশে তার পছন্দের প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ পাবে, সেটাই নির্বাচন। কোনো একটি দল নির্বাচনে অযোগ্য হলো অথবা অংশগ্রহণ করলো না, সেটা কিন্তু ইনক্লুসিভ বা গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্রে সবসময় অন্তরায় নয়। একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, প্রশাসন নীরবে ফাংশন করবে, বিশ্বাস রাজনৈতিক দলগুলির আছে, জাতির আছে। অর্থাৎ নির্বাচন হবে, জাতি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করবে, নির্বাচনের ফলাফল মেনে নেবে। জনপ্রতিনিধিরা সংসদে যাবে, অবাধভাবে একটা কার্যকর সংসদ পাবে, দায়বদ্ধ একটা সরকার পাবে। এটাই হচ্ছে নির্বাচনের মূল জায়গা। সেখানে কিন্তু আমরা এগোচ্ছি, সেখানে খুব বেশি ব্যত্যয় নেই। একটা কথা বলা রাখা দরকার আনিস ভাই, বলুন। সেটা হচ্ছে, ধরেন বলছে যে বিএনপি হা বা না এর পক্ষে ভোট দেবে, এখনো ক্লিয়ার না। স্পষ্ট করে দায়িত্ব নিয়ে বলছি বিএনপি হার পক্ষেই ভোট দেবে। তবে ভোট প্রক্রিয়ায় জনগণের অবাধে অংশগ্রহণ করার ক্ষেত্রে একটি প্রশ্ন, 4টি অংশ, 48টি প্রস্তাবনা সংবিধানে যুক্ত হবে। এই জায়গায় কিছুটা অস্বচ্ছতা আছে, যার ফলে কোনো ভোটার ইচ্ছা করলে কোনো একটা অংশের সাথে অথবা বেশ কিছু প্রস্তাবনার সাথে দ্বিমত করার সুযোগ থাকছে না, যার ফলে জনগণ কিছুটা এখানে বিভ্রান্ত হবে। হা না ক্ষেত্রে সে কোনটা চুজ করবে সেখানে কিছুটা অস্বচ্ছতা তৈরি হতে পারে। কিন্তু মনে রাখা দরকার, বিশেষ করে দিচ্ছি, এই জুলাই সনদ বিএনপি সই করেছে, জুলাই ঘোষণাপত্র বিএনপি মেনে নিয়েছে, এবং এই শামীম ভাইয়ের সাথে ওই জায়গায় কিন্তু আমি একমত। একটা বলি যে আপনি যদি সংবিধানের মৌলিক জায়গায় পরিবর্তন করতে চান তাহলে আগে সংসদে পাস, তারপর হচ্ছে গণভোট, এইটাই ন্যায্য। কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে, রাজনৈতিক দলগুলির স্বার্থে, ঐক্যের স্বার্থে, বিশ্বাস অবিশ্বাসের যে দোলা চলেছিল
5ই আগস্টের পর তার বৃহত্তর স্বার্থে আমাদেরকে গণভোট আগে করতে হচ্ছে। সেই গণভোটের ক্ষেত্রে বিএনপির সহযোগিতা রয়েছে, অর্থাৎ বিএনপি হায়ের পক্ষে ক্যাম্পেইন করবে এবং ধরেন পরিবর্তিত বাংলাদেশ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের যে আকাঙ্ক্ষা আছে সেটা ধারণ করে নির্বাচন করবে, রাজনীতি করবে। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম ভাই। শরীফুজ্জামান শরীফ ভাই আসছে, অংশগ্রহণমূলক নির্বাচনের সংজ্ঞা কি? এক এক সময় এক এক আমলে এক এক সংজ্ঞা। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। এই কথাগুলো আমরা গত 10, 12, 15 বছর এই জায়গাগুলোতে এসেছি, বলেছি। আওয়ামী লীগ যখন একতরফাভাবে আমির ডামির নির্বাচন এবং তারা একটা কথা বলার চেষ্টা করতো যে ভোটারের অংশগ্রহণটাই নিশ্চিত করবে যে নির্বাচনটা পাবলিক গ্রহণ করলো কিনা, কিন্তু দেখা গেছে যে তাদের এক একটা ওয়ার্ডে যত সংখ্যক নেতা ভোট গণনার পর দেখা গেছে সেই সংখ্যক ভোটারও আসেন। তাদের নেতারাই, কারণ তার একটা কারণ ছিল যে তারা এমন একটা সিস্টেম ডেভেলপ করেছিল যে সিস্টেমটাই কেবলমাত্র ভোটের দিনটা পার করাটাই ছিল মূল কাজ। তারা জানতেন যে আমরা এমনভাবে নির্বাচনটা পরিচালনা করছি, এই নির্বাচনের ভেতর থেকে কেবলমাত্র সন্ধ্যাবেলায় আমরা ফলাফলটা ঘোষণা করব। আমরা জুলাইয়ের যে অভ্যুত্থান, জুলাইয়ের যে সংগ্রাম, সেই সংগ্রামের বেসিক স্পিরিটটা যদি আপনি বলেন যে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন যেখানে জনগণ ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটের তাদের অভিমতের প্রতিফলন ঘটবে ফলাফলে, সেই পরিস্থিতিটা কি এখানে আছে কিনা বা সেই পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিনা। রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে। এই ধরনের কোন সরকার আপনি পাবেন না যে সরকারকে এতটা দলগুলো সহযোগিতা করছে। কিন্তু সরকারের জায়গা থেকে তার যে প্রতিদান বা প্রতিক্রিয়া, এই জায়গাটায় আমার সন্দেহ হয় সরকার এই সহযোগিতাটাকে প্রপারলি রিসিভ করছে কিনা। আমি অনেকগুলো জায়গায় দেখি যে সরকারের মনের মধ্যে একটা ভিন্ন এজেন্ডা আছে, ভিন্ন একটা কনসেপ্ট। সেটা কি? রাজনৈতিক দলগুলো যখন জুলাইয়ের বিষয়ে যে ঐক্যমত্য কমিশন, সেই কমিশনের বৈঠকে প্রায় 273 দিন বৈঠক করলো একসঙ্গে বসে, এবং সেখানে সমস্ত ধরনের মতাদর্শিক ভিন্নতার পরেও তারা উপস্থিত হলেন। তারা একটা জায়গায় পৌঁছালেন, কোনো কোনো জায়গায় দ্বিমত পোষণ করলেন, এবং সেই কাগজগুলো পরে উল্টে গেল, পাল্টে গেল। রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে দ্বিমত পোষণ করলো এবং যাকে অভিযুক্ত করলো, যার ক্রিটিক করলো, সমালোচনা করলো, আপনি 3 দিন পরে তাকে একটা প্রমোশন দিয়ে আরো গুরুত্বপূর্ণ জায়গায় দিলেন। অর্থাৎ এর ভেতর থেকে সরকারের যে সহনশীলতা, রাজনৈতিক দলগুলোর যে ভাবনার প্রতি শ্রদ্ধা, সেই শ্রদ্ধাটা আমি দেখতে পাচ্ছি। ফলে আমার ধারণা যে সরকারের নিজস্ব কোনো একটা এজেন্ডা ভেতরে আছে, যে এজেন্ডা এক্সিকিউট করার জন্য যদি এই নির্বাচনটাকে আপনি ব্যবহার করেন, বাস্তবতা নিরীক্ষে সেটাই মনে হচ্ছে আমাদের এই যে স্পিরিট, যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে একেবারে মারাত্মক দূরত্ব। অসংখ্য ধন্যবাদ। আরো কিছু প্রশ্ন থাকলো পরবর্তী পর্যায়ে আমরা শুনছি। ফাহিমা মাশরুবে, আপনার কাছে আসতে চাই যে নির্বাচন নিয়ে জনগণের যে ভাবনা, এই প্রসঙ্গে অনেকগুলো তো জরিপের সাথে আপনি সম্পৃক্ত ছিলেন, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে শহর কিংবা আমার গ্রাম অর্থাৎ প্রান্তিক পর্যায়ের জনগণ নির্বাচন নিয়ে কি ভাবছে মোটা দাগে। জি ধন্যবাদ। আপনার এই প্রশ্নটার উত্তরের আগে আমি আসলে একটু সুযোগ নিতে চাই রবিউল ভাইকে ধন্যবাদ দেওয়ার জন্য যে উনি ওনার দলের পক্ষ থেকে একটা খুব সিগনিফিকেন্ট কথা বলেছেন যে ওনারা হার পক্ষে থাকবে। আমি আসলে অ্যাজ এ নাগরিক হিসাবে আমারও কিন্তু আসলে কনসার্ন ছিল যে সবচেয়ে বড় রাজনৈতিক দলটা কি আসলে মানে আইদার চুপ থাকবে না হলে নার দিকে যাবে, যেটা আনিস ভাই কিছু ইন্ডিকেট করেছিল। বাট আমি এখন আসলে আশ্বস্ত হচ্ছি, কেননা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং নাগরিক সমাজের বেশিরভাগই মনে করে যে এই যে একটা এত বড় একটা ঘটনা ঘটলো, এটা তো শুধু আসলে নির্বাচনের জন্য হয়নি, এটা একটা সংস্কারের জন্য হয়েছিল। তো সেই সংস্কারের ব্যাপারে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে কমিটেড আছে, বিএনপির মতো রাজনৈতিক দলও এই হার পক্ষে থাকার মাধ্যমে সেই কমিটমেন্টটা জাতির সামনে ওনারা তুলে ধরলো। তো আপনি যে প্রশ্নটা করেছিলেন যে জনগণ কি ভাবছে, জনগণ কি ভাবছে, আমার কাছে মনে হয় জনগণ যে আসলে কি পরিমাণ মানে উৎসাহিত নির্বাচন নিয়ে, আপনি শুধু একটা দেখেন এই প্রবাসী যেটা ভোটের যে অ্যাপটা তৈরি মানে ইনগ্রেশন হলে বেশি দিন কিন্তু হয়নি, গত 18 তারিখে আজকে পর্যন্ত অলরেডি 40,000 কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে।
40,000 রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমি একটু আগে আজকে সকালবেলা জাপানি এমবিসির সাথে একজন কথা বলছিলাম যে জাপানে প্রায় 50,000 বাংলাদেশি আছে জাপানে শুধু, এবং জাপানে গত 7-8 দিন হলো এই অ্যাপটা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল। অলরেডি জাপানে যত 50,000 লোক আছে তাদের প্রায় 20% ভোটার হিসাবে রেজিস্ট্রেশন করে ফেলেছে। আপনি শুধু চিন্তা করেন। হ্যাঁ, অতএব আমার ধারণা এইবার হয়তো সব মিলায় মানে আগে যখন আমাদের এই পোস্টাল ব্যালট ছিল 1,000 লোকও রেজিস্ট্রেশন করতো না, এইবার আমার ধারণা হয়তো এটা 8-10 লাখের মতো হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক যে অনেকেই হতে পারবে না, কারণ অনেকের হয়তো এনআইডি নাই। আবার এই ধরনের প্রক্রিয়াগুলোকে অনেকে কোড আনকোড পলিটিক্যাল লেন্স থেকে দেখছে এবং সেটাকে উদ্দেশ্য প্রণোদিতও বলছে। আমার কাছে মনে হয় যে আমরা দেখেন বিভিন্ন সময় আমরা বিভিন্ন সরকারকে ক্রিটিসাইজ করি, রাজনৈতিক দলগুলোকে করি, কিন্তু অ্যাটলিস্ট আমাদের এই জায়গাটাতে যে প্রবাসীদের যে ভোটাধিকার যে দেওয়ার সুযোগটা আসলো, এটা কিন্তু আমি মনে করি একটা হিস্টোরিক ব্যাপার, এবং উই শুড অল অ্যাকচুয়ালি থ্যাঙ্ক। এবং দীর্ঘদিন ধরে প্রবাসীদের দাবিও ছিল। এবং আপনি চিন্তা করেন মানে এরকম একটা এত বড় একটা মানে কর্মযজ্ঞ, এই যে 8-10 লাখ লোকের যে ভোট কালেক্ট করা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং এটা পুরোপুরি ডিজিটালি রেজিস্ট্রেশন হচ্ছে, এত লোকের কাছে ফিজিক্যালি ব্যালট দেওয়া হবে, সেটা আবার কালেক্ট করা হবে। আমার কাছে মনে হয় যে মানে অনেক এই সরকারের অনেক ব্যর্থতা আছে, অনেক ইনএফিশিয়েন্সি আছে, কিন্তু এই জায়গাটা আমার কাছে মনে হয় আমি ব্যক্তিগতভাবে ইতিবাচক উদ্যোগ হিসেবে আমরা দেখছি। অসংখ্য ধন্যবাদ ফাহিম মাসুদ ভাই। আলোচনা শুনবো অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ ভাই। দর্শকের প্রশ্নের প্রেক্ষাপটে যে প্রশ্নটি আপনার কাছে রেখে যাওয়া, বিরতিতে যাওয়া, যে গণভোটে যে হ্যাঁ না প্রসঙ্গ থাকবে, এটি জনগণের কি কাজে লাগবে? আমি এই প্রশ্নে আসার আগে আমি ছোট্ট করে একেবারে মানে 1 মিনিটের মধ্যে আমি কয়েকটা জিনিস একটু টাচ করতে চাই। শরীফ ভাই একটা প্রসঙ্গে তুলেছেন যে সরকারের ভিন্ন এজেন্ডা। আমি মনে করি হ্যাঁ, আমার দৃষ্টিতেও আমরা সরকারের অনেকগুলো সমালোচনা করি, কিন্তু আমি মনে করি যে এই সরকারের কিন্তু এজেন্ডাগুলো প্রকাশ করেছে। যেমন ডক্টর ইউনূস বলেছেন তিনি একটি ঐতিহাসিক নির্বাচন দিতে চান, এবং এখন কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি, সরকার কিন্তু ক্রমাগত যে অনাস্থার জায়গাটা তৈরি হয়েছিল যে সরকার কি নির্বাচনের দিকে যাচ্ছে না অন্য কোনো কিছু, কিন্তু সরকারের টোটাল মেকানিজম কিন্তু দৃশ্যমান হচ্ছে যে তারা নির্বাচনের দিকেই যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে একটা স্থিতিশীল গণতন্ত্র আসতে গেলে অবশ্যই নির্বাচনের কোনো বিকল্প নেই। এবং তৃতীয় বিষয়টা হচ্ছে যে আমার বিবেচনায় এই সরকারের অনেক সমালোচনা আমরা করছি এবং করব, অবশ্যই করব, কিন্তু স্বাধীনতা উত্তর বাংলাদেশের 54 বছরে কোন সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক পক্ষকে দীর্ঘকাল ব্যাপী নানা মতভেদগুলোকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে এইটা কিন্তু 54 বছরের ইতিহাসে একটা অনন্য ঘটনা, যেটা আমরা 54 বছরের ইতিহাস তো এই জাতিটাকে বিভক্ত করার ইতিহাস, পক্ষ বিপক্ষের ইতিহাস, এবং আমাদের নানা কারণে আমরা চেষ্টা যে হয়নি তেমনটা না, আমরা অতীতও দেখতে পাই, কিন্তু বেশি দিন তো এক থাকতে পারিনি কিন্তু এটা হলো চ্যালেঞ্জ। এটা শুধু একটা সরকারের না, এটা জাতিরও চ্যালেঞ্জ। জাতিরও চ্যালেঞ্জ। আচ্ছা, আমি খুব দ্রুত আমি মূল আপনার প্রশ্নের উত্তরে আসতে চাই। দ্বিতীয় একটা জিনিস একটু টাচ করতে চাই, আনিস আলমগীর ভাই আমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা খুবই চমৎকার একটা বিষয় তুলেছেন উনি, যে আমাদের কিন্তু টোটাল প্রবাসীর দিক থেকে বাংলাদেশ কিন্তু টপ 10 কান্ট্রির মধ্যে একটা, এবং আমাদের প্রায় 14.3 মিলিয়ন, মানে প্রায় 1.5 কোটির কাছাকাছি আমাদের কিন্তু প্রবাসী, এবং 92টা দেশে আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে এই প্রবাসী এবং এই শ্রমশক্তির বাজারে আমার কিছুটা গবেষণার বা কিছু কাজ করার আমার আছে, এবং আমরা যেভাবে দেখছি রেমিটেন্সের যে প্রবাহ, তাতে কিন্তু গার্মেন্টসকে অনতিবিলম্বে ছাড়িয়ে যাবে, এবং কি এটা আগামী 5 বছরে $100 বিলিয়ন যেতে পারে। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং এখানে প্রযুক্তির একটা কিন্তু প্রয়োগ হবে, এবং সেটা কতটুকু রিচ করতে পারবে, সেটা কত পার্সেন্টকে রিচ করতে পারবে, কিন্তু আমি মনে করি যে এটা একটা অনেক বড় উইন্ডো ওপেন করবে। আমি আনিস আলমগীর ভাইয়ের ওই জায়গাতে একটা সাপ্লিমেন্ট করতে চাই, সেটি হচ্ছে যে পোস্টাল ব্যালটের তো সিস্টেম আছে, যে আশঙ্কাটা দেখা দিয়েছে যে একটা বৃহৎ অংশ তারা কি ভোট দিতে পারবে, আমি মনে করি এটার একটু টেকনিক্যাল ফিজিবিলিটি টেস্ট করা দরকার গভর্নমেন্টের পক্ষ থেকে, এবং যে কেউ যে কোনো জায়গা থেকে তিনি যেন ভোটটা যেন তিনি তার দিতে পারেন, এই নিশ্চয়তা দিলে আমি মনে করি ইনক্লুসিভিটির যে প্রশ্নটা আনিস ভাই তার জায়গা থেকে তো সেটা একটা প্রস্তাব রেখেছেন, কিন্তু আবার এর বিপরীত একটা আলোচনা আছে, পাল্টাপাল্টি একটা আলোচনা আছে, সেটা হচ্ছে নিজের দেশের মধ্যে থেকে তার নিজের আসনে, সংসদীয় আসনের থেকে ভোট দিতে পারবে না, তাহলে সেই ভোটের অংশগ্রহণমূলক স্বচ্ছতা এবং ইনক্লুসিভনেসের প্রসঙ্গে তাহলে সেটা কি পরিমাপ হবে? দেখেন, গণতন্ত্রটা কিন্তু এমন একটা জিনিস যে এখানে কিন্তু আপনি অ্যাবসোলিউট রাইট বলে কোনো জিনিস নেই।
এটা কিন্তু একটা জাজমেন্ট, এবং আপনি যখন যা হবে ব্যাখ্যার উপর নির্ভর করবে। ব্যাখ্যার উপরে না, কফি আনানের সেই বিখ্যাত উক্তিটা, গ্লাসটা কি ভরা আছে, কতটুকু ভরা আছে নাকি কতটুকু শূন্য আছে। আপনার কিন্তু পরম সত্য বা অ্যাবসোলুট রাইট বলে কিন্তু এরকম কোনো জিনিস নাই। এখানে কিন্তু আপনাকে ওভারঅল জাজমেন্টে যেতে হবে। এখন ইনক্লুসিভিটির বিষয়টা তো যেমন আগের আলোচনাগুলোতে আসছে যে এটা তো দিন থেকে আসছে এবং ব্যাখ্যা হয়েছে, কিন্তু দেখা গিয়েছে কি যে টার্ন আউটটা কতটুকু হয়েছে। জি, আচ্ছা, আমি মূল জায়গায় চলে আসি। আপনার দর্শকের প্রশ্নটি বলুন, জনগণের কি উপকার হবে? আমি মনে করি না, দুটো জিনিসই আছে ওনার, যে আসলে জনগণের উপকারের একটা বিষয় আসলে, এবং যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো জনগণের কাছে কতটুকু প্রাসঙ্গিক আছে। আমি মনে করি দিন যত গড়াবে তিনটা বিষয় জনগণের কাছে খুব স্পষ্ট হয়ে যাবে, এবং গোটা জাতিটা কিন্তু বলা যায় যে এই গণভোটের প্রশ্নে একটা জায়গায় দাঁড়াবে। এটা একটা প্রতীক হয়ে দাঁড়াবে যে 2024-এর যে পরিবর্তনটা হয়েছে এটা হবে প্রতীকী পরিবর্তন হবে, এটার পক্ষে আছি কি বিপক্ষে আছি। আমি মনে করি যেটা রবিউল ভাই যে প্রসঙ্গটা তুলেছেন, এবং উনি একটা খুবই চমৎকার কাজ করেছেন বৃহৎ একটি দলের প্রতিনিধি হিসেবে, যে অনেক কিছু থাকার পরেও দেশের বৃহত্তর স্বার্থে দলগুলো যেমন এক হবে, জনগণও এক হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এবং তখন কিন্তু লাভ ক্ষতির বিষয়টা এখন হচ্ছে কি প্রযুক্তি অনেক কিছু নিয়ন্ত্রণ করে। দেখেন 16 বছর বৃহৎ রাজনৈতিক দলগুলা যা করতে পারেনি, আমাদের অসংগঠিত বিচ্ছিন্ন তরুণরা কোটা বিরোধী একটা আন্দোলনকে কেন্দ্র করে সংঘবদ্ধ হয়ে 36 দিনে একটা পুরো ব্যবস্থা, একটা মাফিয়াতন্ত্র, একটা স্বৈরাচারী ব্যবস্থা, রাষ্ট্র, আন্তর্জাতিক শক্তির সকল বলয়কে ছিন্ন করে দিয়ে কিন্তু তারা একটা পরিবর্তন এনেছে। এই যে তারুণ্যের শক্তি, সোশ্যাল মিডিয়ার পাওয়ার, টেকনোলজির যে পাওয়ার, এই পাওয়ার কিন্তু তখন সকল মানুষ, এমনকি দেখবেন আজকে যে ভাইরাল হচ্ছে শব্দটা, ওই গ্রামের কিন্তু প্রান্তিক জনগণ কিন্তু এটার দ্বারা উপার্জনের কিন্তু স্বাদ গ্রহণ করছে। সুতরাং আমি মনে করি এই ব্যবধানটা থাকবে না। এবং লাস্ট যে কথাটা বলতে চাই, যে মানুষের মধ্যে আরেকটা জিনিস প্রশ্ন উঠবে, যে এখানে যদি হাই জয়যুক্ত না হয় তাহলে এই রাষ্ট্রটা কিন্তু অস্থিতিশীল হয়ে যাবে। সুতরাং যত পরিবর্তন এগুলোকে স্থিতিশীল করতে গেলে হাতকে দিতে হবে। ধন্যবাদ। শরীফুজ্জামান শরীফ ভাই, আপনার প্রশ্নের আলোকে আজিজ ভাই বলছিলেন, তার প্রতি উত্তরে কি বলবেন? আমার কিছু প্রশ্ন আছে পরে আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত, সরকারকে যে উদ্দেশ্যে আমরা দায়িত্বটা দিয়েছিলাম, আমি সরকারের ভিন্ন এজেন্ডার কথা বলার আগে আজিজ ভাইকে একটু মনে করিয়ে দেই, পৃথিবীতে কোনো দেশে 5 দশক এই বিভক্তি থাকে না, এটি সত্য। আবার পৃথিবীতে যে সমস্ত দেশ পরস্পর যুদ্ধ করে আপনি আমার স্বজনকে মেরেছেন, তারপরের দিন আমি সবকিছু ভুলে গিয়ে আপনাকে গলা জড়িয়ে ধরবো, এই প্রত্যাশাটাও অমূলক। সুতরাং এইখানে রাজনৈতিক বিভাজনটা থাকবে, আমরা না চাইলেও থাকবে। আমরা আর্টিফিশিয়ালি এখানে বসে যদি সিদ্ধান্ত নেই যে আমরা সবাই মিলে গিয়েছি, বিষয়টি সেই ধরনের না। দ্বিতীয়ত হচ্ছে যে আলোচনাগুলো উপরিকাঠামোর আলোচনা। ঢাকা শহরে 26,000 সুইপার আছে, সকালবেলা উঠলে আপনি তাদেরকে রাস্তা পরিষ্কার করতে দেখবেন। আমার সোশ্যাল মিডিয়ায় আমার যে কানেকশন, আমার বন্ধু তালিকায় তাদের কেউ নেই। সুতরাং তাদের ভাবনাটা আমি জানি না। এখানে প্রায় 6 লক্ষ নির্মাণ শ্রমিক আছে, রাজমিস্ত্রি, তাদের ভাবনাটা আমি জানি না। আমি চা শ্রমিক কি ভাবছে আমি জানি না। কয়েক মাস আগে খামারবাড়িতে একটা 2 দিনের একটা কনভেনশন হয়েছিল, এবং সেই কনভেনশনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের সংস্কার কার্যক্রমকে নানাভাবে যিনি সহযোগিতা করছেন, তিনি তার বক্তৃতায় বলেছিলেন যে আমি পুরো অনুষ্ঠানের মধ্যে কোনো লুঙ্গি পরা লোক দেখছি না। তাহলে তার ভাবনাটা